আমরা নর্মালি জানি যে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ যেটা, সেই গ্লুকোজটা কী করে অ্যারোবিক প্রসেসের মাধ্যমে অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে এরা হলো গিয়ে এখানে এনার্জি প্রোডাকশন করবে, পাশাপাশি এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয় এবং এখানে এনার্জিও প্রোডাকশন হয়। তো এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, কই থেকে তৈরি হইলো? এখানে অক্সিজেনের কন্ট্রিবিউশন আছে। সো অক্সিজেনকে ইউজ করে বডি এনার্জি তৈরি করে, সেখানে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং এই যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হয় এইগুলো কই তৈরি হয়েছে? আমি ধরলাম মেটাবলিক্যালি অ্যাক্টিভ একটা টিস্যু, যেমন ধরো মাসেল টিস্যু। সো মাসেলে এরকম ধরো অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের বডির জন্য ভালো না, এগুলো আমাদের বডিতে জমা যাবে না, এগুলো বডি থেকে বের হইতে হবে। কীভাবে বের হইতে হবে? ধরো মাসেল টিস্যুতে জমা হয়েছে, তো মাসেল টিস্যু থেকে এটা ব্লাডে আসবে, ব্লাডে আসবে। তো ব্লাড থেকে পরবর্তীতে এটা চলে যাবে হলো ব্লাডে সার্কুলেশন হবে, ব্লাড থেকে চলে যাবে হচ্ছে এরা লাঙে এবং লাং থেকে পরবর্তীতে এরা এক্সপায়ার হবে। কি হবে? এক্সপিরেশনের মাধ্যমে এক্সপায়ার হয়ে বডি থেকে বের হয়ে যাবে। সো কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করার উপায় হচ্ছে এরকম যে টিস্যু থেকে ব্লাডে যাবে, ব্লাডে এটা সার্কুলেট হবে এবং পরবর্তীতে লাঙে চলে যাবে এবং লাং থেকে পরবর্তীতে আমাদের নস্ট্রেলসে এক্সপিরেশন হয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফেট। এখন কিভাবে এই প্রসেসটা হয়, কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সপোর্ট হয় ব্লাডে স্পেশালি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এক এক করে। কার্বন ডাইঅক্সাইডটা একটা ওয়েস্ট প্রোডাক্ট ফর শিওর। সো যেহেতু এরা ওয়েস্ট প্রোডাক্ট, সেলুলার মেটাবলিজমের ফলে এরা তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে এরা অবশ্যই টিস্যু থেকে লাঙে যাইতে হবে, লাং থেকে পরবর্তীতে এরা এক্সহালেশনের মাধ্যমে বের হয়ে যাবে। এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা গ্যাস, সেটা কিন্তু খুব সহজে ব্লাডের মধ্যে ডিজলভ হয় না। হ্যাঁ, এখানে বেশ কিছু মেকানিজম বডি বিভিন্ন মাল্টিপল ওয়ের মাধ্যমে এরা কিন্তু ব্লাডে ট্রান্সপোর্ট করে, যেটা আমরা দেখবো এক এক করে। ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে একটা মাসেল টিস্যু বা একটা যে কোনো একটা টিস্যু এবং এখানে বিভিন্ন সেল এখানে তো আছে, রাইট? টিস্যুর মধ্যে বিভিন্ন সেল থাকবে ফর শিওর। এখানে এই যে একটা সেল, এরকম বিভিন্ন সেল আছে। এখন এই সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা কী হবে? কার্বন ডাইঅক্সাইডে মনে রাখবা সেলের মধ্যে আমরা ধরে নিলাম যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল যে প্রেশার সেটা হচ্ছে অর্থাৎ PCO2 যেটাকে আমরা বলি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা 46 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, 46 মিলিমিটার অফ মার্কারি। তো এই যে 46 মিলিমিটার অফ মার্কারি, এটা হচ্ছে সেলের মধ্যে আছে। এখন সেলের বাহিরে এই জায়গায় ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, এই ইন্টারস্টিশিয়াল স্পেসে কার্বন ডাইঅক্সাইডের যে পার্শিয়াল প্রেশার সেটা হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি, 45 mmHg। এখন দেখো, মনে রাখবা যেখানে বেশি কনসেন্ট্রেশন সেখান থেকে কম কনসেন্ট্রেশনের দিকে আমরা জানি ট্রান্সপোর্টেড হবে ডিফিউশনের মাধ্যমে, সিম্পল ডিফিউশন। ফলে কার্বন ডাইঅক্সাইড কী করবে? ইন্টারস্টিশিয়াল স্পেসে বের হয়ে চলে আসবে। সো ইন্টারস্টিশিয়াল স্পেসে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে আসলো। এরপরে এখানে হচ্ছে ধরো সার্কুলেশন আছে, সার্কুলেশন বলতে ক্যাপিলারি আছে, ব্লাড। এখন এটা হচ্ছে আমি ধরলাম ভেনাস ইন্ট, ধরো এখানে ক্যাপিলারি হইলো, এটা হচ্ছে আর্টারিয়াল ইন্ট। তাহলে কি হইলো? এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে ভেইন। তাহলে এই যে আর্টারিয়াল ইন্ট, এই আর্টারিয়াল ইন্টের পার্শিয়াল প্রেশার থাকে হচ্ছে 40, মানে কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা চিন্তা করতেছি, যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট নিয়ে পড়তেছি। সো আর্টারিয়াল যে ইন্ট সেখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে যেহেতু বেশি কনসেন্ট্রেশনের জায়গা থেকে কম কনসেন্ট্রেশনের জায়গায় যাবে, তাহলে এখানে এই যে পার্শিয়াল প্রেশারের যে কনসেন্ট্রেশন বা প্রেশার গ্রেডিয়েন্টের যে জিনিসটা, সেখানের আলোকে আমরা দেখতেছি যে সেলের মধ্যে থেকে, অর্থাৎ এখান থেকে কি হইলো, এখান থেকে এরা বাহিরে বের হয়ে আসলো কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানে 1 মিলিমিটার অফ মার্কারি গ্যাপ আছে। এখন যেহেতু এখানে 45 আর আর্টারিয়াল ইন্ডে 40, তাই এরা যে ঘটনা ঘটে আর্টারিয়াল ইন্ডে হচ্ছে এরা চলে যাবে, কী চলে যাবে? কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড এখন ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আর্টারিয়াল ইন্ডে চলে যাবে, পরবর্তীতে আর্টারিয়াল ইন থেকে এরা ভেনাস ইন্ডে চলে যাবে। তো এভাবে ভেনাস ইন থেকে সার্কুলেট হয়ে এরা পরবর্তীতে লাঙে চলে যাবে। তো এই যে মানে ভেনাস ইন থেকে লাঙে যাচ্ছে, এর মাঝে ট্রান্সপোর্ট হইতে হইলে তো এদের বিভিন্ন মেকানিজম ফলো করতে হয়, সেগুলো এখানে বলা হয়েছে যে 7% মতো কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড যতটুকু আছে সেটাকে যদি আমি 100% ধরি, তাহলে তার মধ্যে 7% হচ্ছে ডিজলভ হয়ে যায়, অর্থাৎ এরা ডিজলভ ফর্মে থাকে। কার্বন ডাইঅক্সাইডগুলো ডিজলভ স্টেটে হচ্ছে ব্লাডে থাকে এবং ডিজলভ হয়ে ব্লাডের সাথে হচ্ছে এটা ট্রান্সপোর্টেড হয়ে যায়। আচ্ছা, মানে প্লাজমাতে ডিজলভ হয়ে যায়। এবং এই যে ডিজলভ আমি আগেই বলে আসছিলাম, আমি যখন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের আমি যখন অক্সিজেন ট্রান্সপোর্টের ভিডিওটা ক্রিয়েট করছিলাম, সেখানে আমি বলে আসছিলাম যে অ্যাকচুয়ালি ডিজলভ যে স্টেটটা, সেটার কারণেই অ্যাকচুয়ালি যে পার্শিয়াল প্রেশার আমরা বলি, যেমন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন,
এটা বলতে আমরা বুঝাই ততটুকু অক্সিজেন যেগুলো ডিজলভ আছে। সো পার্শিয়াল প্রেশার অফ যে কোনো কিছু মানে সেটা ডিজলভ স্টেটটাকে মেইনলি ইন্ডিকেট করে। তাহলে এই যে 7% এটা দ্বারাই মেইনলি এই যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা ফর্মেশন হচ্ছে। আচ্ছা, এখন আসো যে অ্যাকচুয়ালি এটা গেল 7%, আর 70%ই হচ্ছে কী হয়, বাইকার্বনেট ফর্মে ব্লাডে ট্রান্সপোর্টেড হয়, অর্থাৎ ভেনাস সেন্ট থেকে যে লাঙে যাবে, তো ওই পালমোনারি ক্যাপিলারি ওই জায়গায় যাবে, ওইখানে যাওয়ার জন্য 70% হচ্ছে বাইকার্বনেট ফর্মটা প্রেফার করে। ঠিক আছে, কেন বাইকার্বনেট ফর্মটা প্রেফার করে? কারণ আর বেশ কিছু প্রপার্টি আছে বাইকার্বনেট ফর্মে। বাইকার্বনেট ফর্ম অনেক বেশি সলিউবল, এবং এটা হচ্ছে গিয়ে বাফার, বাইকার্বনেট বাফার নামে একটা বাফার আছে। সো ওভারঅল অনেক কিছু প্রপার্টিসের কারণে বাইকার্বনেট ফর্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট মেকানিজম, হ্যাঁ, বাইকার্বনেটের মাধ্যমে। এখন একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, যে ধরো এই যে হচ্ছে ক্যাপিলারি কথা চিন্তা করো, এবং এটা কিন্তু টিস্যু লেভেলের ক্যাপিলারি, অর্থাৎ ধরো এখানে হচ্ছে মাসেল ছিল, তো এই মাসেলের আশপাশ দিয়ে যে ক্যাপিলারিগুলো আছে সেই ক্যাপিলারিগুলোর কথা আমরা চিন্তা করতেছি। তো এই যে হচ্ছে ক্যাপিলারি লেভেল, তো এই ক্যাপিলারি লেভেলে এটা হচ্ছে লালটা দিয়ে দেখাইছি আর্টেরিয়াল, কালোটা দিয়ে হচ্ছে ভেনাসিন, এটা হচ্ছে আর্টেরিয়াল। তো একটা জিনিস লক্ষ্য করো, আর্টেরিয়াল থেকে ধরো ব্লাড মানে ভেনাসিনটা আসলো, তো এখানে যে ঘটনাটা ঘটে ব্লাডের মধ্যে এখানে ধরো ফর এক্সাম্পল ব্লাডের মধ্যে তো অনেক কী আছে, ব্লাডের মধ্যে আরবিসি আছে, কার্বন ডাইঅক্সাইড যখন ব্লাডে আসার পরে এরা কি করে, এরা হচ্ছে আরবিসির মধ্যে চলে গেল, তো আরবিসির মধ্যে যখন চলে গেল, আরবিসির মধ্যে চলে যাওয়ার পরে এরা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে মিক্সচার হয়, অর্থাৎ এই ঘটনাটা এটার মধ্যে ঘটতেছে, আরবিসির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি মিক্সচার হয়, এবং পানি মিশে এখানে H2CO3 কিন্তু ফর্মেশন করে। এখানে কার্বনিক অ্যানহাইড্রেস নামে একটা এনজাইম কন্ট্রিবিউট করে, এই এনজাইমটা আরবিসিতে থাকে, এবং এই যে এনজাইমটা এর ফলে এখানে H2CO3 হয়, এবং H2CO3টা পরবর্তীতে ভেঙে হচ্ছে H+ আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন তৈরি করে, HCO3- যেটা। তাহলে এই যে বাইকার্বনেটটা ফর্মেশন হইলো, এই বাইকার্বনেটটা কী করে, এটা দেখো আলটিমেটলি এটা তো এই যে এটা আমি যদি একটু বড় করে আঁকাই, আলটিমেটলি এই যে আরবিসিটা, এই আরবিসির মধ্যেই তো আলটিমেটলি বাইকার্বনেট আয়নটা তৈরি হইলো। তো এই বাইকার্বনেট আয়নটা পরবর্তীতে হচ্ছে আরবিসি থেকে বের হয়ে আসে। এখন নেগেটিভ একটা আয়ন বাহিরে বের হয়ে আসছে, এটার ফলে তো আরবিসির মধ্যে নেগেটিভ এর একটু ঘাটতি হইল, এজন্য বাহির থেকে ক্লোরাইড আয়ন, ব্লাডের মধ্যে থেকে ক্লোরাইড আয়ন আবার আরবিসির মধ্যে চলে যায়। সো এটাকে আমরা বাইকার্বনেট ক্লোরাইড এক্সচেঞ্জার বলি। এই জায়গায় একটা এক্সচেঞ্জার প্রোটিন থাকে যার মাধ্যমে এটা হয়। তো ক্লোরাইড হচ্ছে ভিতরে যাবে, বাইকার্বনেট বাহিরে আসবে, এবং বাইকার্বনেট ব্লাডে চলে আসলো, তাহলে তো ব্লাড থেকে এই যেখানে বাইকার্বনেট চলে আসলো, তো ব্লাড থেকে পরবর্তীতে এরা লাঙে চলে যাবে। তাহলে এই যে জিনিসটা লক্ষ্য করো, যে এই যে ক্লোরাইড ভিতরে ঢুকলো, বাইকার্বনেট বাহিরে আসলো, এই ঘটনাকে আমরা বলি ক্লোরাইড শিফট মেকানিজম। ঠিক আছে, ক্লোরাইড শিফট মেকানিজম, এই কথাটা একটু জাস্ট মনে রাখো। আচ্ছা, সো এভাবে মেইনলি বাইকার্বনেট আয়নটা কী করে, বাইকার্বনেট আয়নের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট আয়নের সহযোগিতায় এরা হলো গিয়ে ট্রান্সপোর্টেড হয়। আচ্ছা, এখানে ওই কথাগুলোই বলছে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাইকার্বনেট হিসেবে ট্রান্সপোর্টেড হয়। কীভাবে হয়, রেড ব্লাড সেল বা আরবিসির মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে সেটা পানির সাথে রিয়াক্ট করে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সহযোগিতায় এরা হচ্ছে H2CO3 করে, এবং এই যে H2CO3 যেটা, এটা আবার কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সহযোগিতাতেই এরা ভেঙে হচ্ছে বাইকার্বনেট আয়ন এবং এই H+ আয়ন করে, এবং এই বাইকার্বনেট যেটা, এটা হচ্ছে আরবিসি থেকে বের হয়ে আসে, এবং এর পরিবর্তে ক্লোরাইড ভিতরে ঢোকে, এবং এই যে এক্সচেঞ্জ হইলো, এক্সচেঞ্জটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট মেকানিজম। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে 70%, তাহলে আমরা 70% জানলাম বাইকার্বনেট রূপে, 7% জানলাম ডিজলভ ফর্মে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের হচ্ছে, আর বাকি থাকলো 23%। এই 23% হচ্ছে কার্বামিনো কম্পাউন্ডস রূপে ট্রান্সপোর্টেড হয়। এখন এখানে কার্বামিনো কম্পাউন্ডস বলতে যেটা বোঝানো হয়েছে, যে দেখো কার্বামিনো হিমোগ্লোবিন রূপে হচ্ছে একটা ফ্র্যাকশন ট্রান্সপোর্টেড হয়। কার্বামিনো হিমোগ্লোবিন মানে আমরা জানছিলাম যে হিমোগ্লোবিন এটা তো আরবিসির মধ্যে থাকে, আরবিসির একটা মানে মধ্যে একটা প্রোটিন, তো এই হিমোগ্লোবিনটার সাথে অক্সিজেন যুক্ত হতে পারে। অক্সিজেন যখন আমরা ট্রান্সপোর্ট করছিলাম, যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, এবং সেই অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেনটা ট্রান্সপোর্টেড হয়। ঠিক একইভাবে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইডও বাইন্ড করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। তো এই কার্বামিনো হিমোগ্লোবিন রূপেও হচ্ছে গিয়ে এরা ট্রান্সপোর্টেড হইতে পারে, এটা একটা বিষয় গেল। সেকেন্ডলি
প্লাজমাতে প্লাজমা প্রোটিন থাকে, এটা আমরা জানি। তো এই প্লাজমা প্রোটিনের যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, তো এই প্লাজমা প্রোটিনের সাথেও কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করতে পারে এবং বাইন্ড করে কার্বামিনো প্রোটিনস রূপে এটা ট্রান্সপোর্টেড হতে পারে। তাহলে কার্বামিনো কম্পাউন্ডসের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, একটা হচ্ছে কার্বামিনো প্রোটিনস, এভাবে এটা ট্রান্সপোর্টেড হতে পারে এবং 23% এভাবে ট্রান্সপোর্টেড হয়। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসা যাক যে হচ্ছে এখন তাহলে ওভারঅল আমরা যদি মেকানিজমটা বলতে চাই যে ডিফিউশন ফার্স্টে টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, সেটা পরবর্তীতে কী হইলো, মানে যেমন ধরো মাসেলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে ওয়াস্ট প্রোডাক্ট হিসেবে, এটা বডি থেকে বের করতে হবে। তো মাসেলের মধ্যে বা মাসেলের সেলের মধ্যে পার্শিয়াল প্রেশারটা হচ্ছে 46 এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 45, ফলে সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসবে এক ডিফারেন্সের কারণে। এটা গেল। স্টেপ 2 হচ্ছে এই যে 45 ইন্টারস্টিশিয়াল স্পেসে, আর আর্টেরিয়াল ইন্ডে আমরা দেখছিলাম যে 40 প্রেশার থাকে, ফলে এবার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আর্টেরিয়াল ইন্ডে চলে আসছে 5 মিলিমিটার অফ মার্কারি প্রেশার গ্রেডিয়েন্টের কারণে বা ডিফারেন্সের কারণে। ঠিক আছে, এরপরে আসো যে এখন ব্লাডে তো চলে আসলো, ইন্টারস্টিশিয়াল স্পেসে 45 ছিল, ব্লাডে ছিল 40 আর্টেরিয়াল ইন্ডে। সো এখন আর্টেরিয়াল ইন্ডে চলে আসছে। এখন পরবর্তীতে কী হবে, পরবর্তীতে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা ক্যাপিলারিতে দেখছি এখন এই যে আর্টেরিয়াল লিন ছিল, তো আর্টেরিয়াল লিন থেকে ব্লাডটা এসে এখন পরবর্তীতে পুরো ব্লাড দিয়ে সার্কুলেট করে এটা লাঙে চলে যাবে। কীভাবে ব্লাডে ট্রান্সপোর্টেড হতে পারে, ব্লাড দিয়ে চলাচল করবে, একটা হচ্ছে ডিজলভ ফর্মে, একটা বাইকার্বনেট ফর্মে, একটা হচ্ছে কার্বামিনো কম্পাউন্ডস ফর্মে। কার্বামিনো কম্পাউন্ডসের মধ্যে আবার আছে হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে, আরেকটা আছে হচ্ছে কার্বামিনো প্রোটিনস ফর্মে। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে টিস্যু থেকে ব্লাডে গেল, ব্লাডে কীভাবে ট্রান্সপোর্টেড হলো। এখন লাঙে কীভাবে যাবে সেটা আমাদের একটু জানতে হবে। তো লাঙে যাওয়ার জন্য ফার্স্ট কথা যে আমাদের এটা এতক্ষণ আমরা টিস্যু ক্যাপিলারির কথা বললাম, এখন লাঙের ওই জায়গায় একটা ক্যাপিলারি থাকবে এরকম, রাইট? লাঙের ওই জায়গায় তো ক্যাপিলারি আছে, তো ওইখানে একটা আর্টেরিয়াল ইন থাকবে। ফর এক্সাম্পল এটা ধরো আর্টেরিয়াল ইন, এটা ধরো ভেনাস ইন, ওইখানে আর্টেরিয়াল ইন থাকবে, ভেনাস ইন থাকবে এবং ক্যাপিলারি যেটা। আচ্ছা, এখন এই যে পালমোনারি ক্যাপিলারি, এটাকে আমরা বলতেছি পালমোনারি ক্যাপিলারি। তো এই পালমোনারি যে ক্যাপিলারি, সেখানে ভেনাস ইন যেটা, ভেনাস ইন্ডের হচ্ছে প্রেশার 45 থাকে এবং তাহলে ভেনাস ইন্ডের প্রেশার কত, ভেনাস ইন্ডের হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি। আর এখানে এটা তো পালমোনারি ক্যাপিলারি গেল, এখন ধরো এখানে লাং আছে ফর এক্সাম্পল, এই যে ধরো আমাদের লাং, তাহলে এই যে লাংটা, এই লাঙের প্রেশার, লাঙের মধ্যে যে অ্যালভিওলাই আছে সেই অ্যালভিওলাইতে প্রেশার হচ্ছে 40, তাহলে এখন বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে যাবে, তাহলে 45 থেকে 40, অর্থাৎ ভেনাস ইন থেকে এরা হচ্ছে লাঙের দিকে যাওয়ার বা অ্যালভিওলাইতে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, তাহলে ব্লাড থেকে অ্যালভিওলাইতে এই 5 মিলিমিটার অফ মার্কারি প্রেশারের কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্টেড হবে। এবং লাঙে যেটা হয়, লাঙের যে অ্যালভিওলাই, ওই অ্যালভিওলাইয়ের মধ্যে হচ্ছে আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে দেখো পালমোনারি ক্যাপিলারিটা তো লাঙের মধ্যেই আছে, মানে এই যে ক্যাপিলারিটা আমরা কথা চিন্তা করছি, এটা তো লাঙের মধ্যেই আছে। তো এখানে এই ক্যাপিলারিটা কিন্তু লাঙের মধ্যেই, আমি জাস্ট এখানে আলাদা করে লাঙেকে যেটা বুঝাইতে চাইছি যে এটা হচ্ছে অ্যালভিওলাইকে বুঝাইতে চাইছি, যে এখানে অ্যালভিওলাইগুলো যেগুলো আছে, এখানে অ্যালভিওলাই যেগুলো আছে, এই অ্যালভিওলাইগুলোর মধ্যে 40 প্রেশার থাকে, ফলে এই ভেনাসিন থেকে এই অ্যালভিওলাই বা লাঙে হচ্ছে লাঙের যে অ্যালভিওলাই আছে সেগুলোর মধ্যে ট্রান্সপোর্টেড হবে। লক্ষ্য করো যে লাঙের মধ্যে অর্থাৎ অ্যালভিওলাইয়ের মধ্যে বাইকার্বনেটটা যে আয়নটা, এটা হচ্ছে H+ এর সাথে মিক্স হয়ে এরা আবারও H2CO3 করবে, অর্থাৎ রিভার্স করতেছে, আবার H2CO3 করতেছে এবং H2CO3 আবার CO2 এবং H2O-তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ঘটনাগুলো ঘটলো। এরপরে এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যেগুলো বাইন্ড ছিল আবার কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে, সেগুলো রিলিজ হয়ে যাবে এবং অ্যালভিওলাইতে চলে আসবে। তার মানে কি, দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এই লাং লেভেলে এসে কার্বন ডাইঅক্সাইড বেশি রিলিজ হয়ে যাচ্ছে। এতক্ষণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে বিভিন্ন ফর্মে ট্রান্সপোর্ট করা হচ্ছিল, কিন্তু এখন কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফলে প্রসেসটা মানে রিভার্স হচ্ছে। আবার এখন একটা কোশ্চেন যে আচ্ছা বাইকার্বনেট ফর্মে কেন আসলে কার্বন ডাইঅক্সাইড এত ট্রান্সপোর্টেড হয়েছিল ব্লাডে? কারণ বাইকার্বনেটটা হাইলি সলিউবল, এরা পিএইচ ব্যালেন্স ভালো মেনটেন করতে পারে, কারণ আমরা বাফার পরে আসছি বায়োকেমিস্ট্রিতে। এরা কিন্তু বাইকার্বনেট একটা ভালো বাফার হিসেবে কাজ করে, মানে এনজাইম ইফিসিয়েন্সি থাকে, অর্থাৎ কার্বনিক অ্যানহাইড্রেস কিন্তু কার্বন ডাইঅক্সাইড কনভার্সনে ভালো ভূমিকা রাখে। এখানে এনজাইমের একটা ইফিসিয়েন্সি কাজ করার মাধ্যমে কিন্তু এটা হয়। আর এখানে আমাদের আরও বেশ কিছু জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট বা যেটাকে আমরা হ্যামবার্গার শিফটও বলে থাকি। তো এটা মানে হলো গিয়ে দেখো এখানে যা আছে সেগুলো আমরা পরে আসতেছি, তবে আমি জাস্ট সংক্ষেপে একটু বুঝাই যে আমরা নর্মালি কী জানি, যে যখন এই যে একটা আরবিসি ব্লাডের মধ্যে আছে, আরবিসি বাইকনকেভ শেইবার, তো এই আরবিসির মধ্যে আমরা বলছিলাম কার্বন ডাইঅক্সাইড ঢোকে, তো ঢোকার ফলে এরা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা এখানে H2O বা পানি থাকবে যেটা, সেটার সাথে রিয়াকশন করে এরা হচ্ছে H2CO3 কনভার্ট করে, পরে H2CO3টা আবার এখানে ভিতরে
মানে বাইকার্বনেট করে, তো এই বাইকার্বনেটটা ক্লোরাইডের সাথে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ বাইকার্বনেটটা বাইরে আসে, ভিতরে ক্লোরাইড যায়, এটা আমরা বলে আসছিলাম। তো এটাই কি আমরা বলছিলাম ক্লোরাইড শিফট, এটাকে আমরা বলি, বা যেটার আরেকটা নাম হ্যামবার্গার শিফট। তো এই যে ক্লোরাইড শিফট, এটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট, খুব ইম্পর্ট্যান্ট। এখন এই জিনিসটা এখানে এইভাবে এক্সপ্লেন করছে, এটা বাইকার্বনেট ক্লোরাইড ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে হয়। তবে এখানে আরেকটা টার্ম আছে রিভার্স ক্লোরাইড শিফট, যেটা লাঙে হয়। অর্থাৎ আমরা একটু আগে পড়ে আসলাম না পালমোনারি ক্যাপিলারিতে, ওইখানে কী হইতেছিল দেখো, ওইখানে যেটা হয়, ওইখানে যে আরবিসি থাকে, অর্থাৎ পালমোনারি ক্যাপিলারির কথা চিন্তা করো, ওইখানে যে আরবিসিটা আছে, এই CO3 যেটা, এই CO3 এটা হচ্ছে এতক্ষণ কই ছিল, এতক্ষণ ছিল বাহিরে, বেশি বেশি বাহিরে ছিল, কারণ বাহিরেই এটা বেশি বেশি থাকতে পছন্দ করতো। তো এটা হচ্ছে কী করে, এটা ভিতরে ঢোকে। আর আরবিসির মধ্যে ক্লোরাইড বেশি ছিল, ওই ক্লোরাইডটা বাহিরে চলে আসে, সো ক্লোরাইডটা এখানে বাহিরে চলে আসবে। লাং লেভেলে এটা হয়, কারণ আমার এখন আরবিসির মধ্যে বেশি বেশি HCO3 এই কারণে দরকার, কারণ HCO3টা এইবারই যে কাজটা করবে, রিভার্স ঘটনা ঘটাবে। HCO3টা আরবিসির মধ্যে H+-এর সাথে যুক্ত হবে, এবং H+-এর সাথে যুক্ত এরা H2CO3 করবে, এবং H2CO3টা আবার CO2 H2O করবে, কারণ আমার এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি তৈরি করতে হবে, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে রিলিজ হয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে লাং লেভেলে হবে। তো লাং লেভেলের আরবিসিটা কী করতেছে, ক্লোরাইডকে বাইরে বের করতেছে এবং এই CO3কে ভিতরে ঢুকাইতেছে। তার মানে টিস্যু লেভেলের আরবিসি যে কাজটা করতেছে, এখানে ঠিক অপোজিট ঘটনা ঘটতেছে, রিভার্স ঘটনা ঘটতেছে। তাই এটাকে আমরা বলি রিভার্স হ্যামবার্গার যে শিফট, বা আমরা বলতে পারি রিভার্স ক্লোরাইড শিফট। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ দেখো এখানে এই ঘটনাটা ঘটার মাধ্যমে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড আমরা পাচ্ছি, যেটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারতেছি আমি লাঙে, এবং আমার কার্বন ডাইঅক্সাইডটা তো রিলিজ করাই মেন উদ্দেশ্য। এর ফলে আয়নিক ব্যালেন্স মেনটেন হচ্ছে আরবিসি ব্লাড প্লাজমাতে, হ্যাঁ, এবং পাশাপাশি এখানে ব্লাডের পিএইচ মেনটেনও ভালো ভূমিকা রাখতেছে, ফলে অ্যাসিডোসিস অ্যালকালোসিস এই জিনিসটা হচ্ছে না। কারণ যদি বেশি অ্যাসিডিক কন্ডিশন হয়ে যায় তাহলে অ্যাসিডোসিস হবে, বেশি পিএইচ হয়ে গেলে অ্যালকালোসিস হইতে পারে। সো এই জিনিসটা হইতে পারে। ক্লোরাইড শিফট কিন্তু এসেনশিয়াল একটা প্রসেস, যার মাধ্যমে মানে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের, যার মাধ্যমে পিএইচ স্টেবিলিটি পাওয়া যায়, তারপরে গ্যাস এক্সচেঞ্জ ঠিকঠাক করে হয়। যদি এটা না হইতো তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ঠিক করে ইলিমিনেট করতে পারতাম না, অ্যাসিড বেস ব্যালেন্স বা হোমোস্টেসিস মেনটেন হইতো না। আর একটা টার্ম আছে হেলডেন্স ইফেক্ট, এটা বলতে যেটা বোঝানো হয়েছে, একটা জিনিস লক্ষ্য করো, আমরা নর্মালি জানি যে লাঙের যে ক্যাপিলারিগুলো আছে, ওইখানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, হিমোগ্লোবিন যেটা, হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাইন্ড করতে পারে, হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করতে পারে, যেটাকে আমরা কার্বামিনো একটা কম্পাউন্ড বলতেছি। তো এটা বাইন্ড করতে পারে, কিন্তু যখন লাং লেভেলে আসতেছে, লাং ক্যাপিলারিতে দেখা যায় যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করার ক্যাপাসিটি অনেক বেশি, অর্থাৎ দেখা যায় যে খালি অক্সিজেনই বাইন্ড করতে চাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যাও বাইন্ড করছিল টিস্যু লেভেলে, সেটাকে এরা ডিটাচ করে দিতে চায়, রিলিজ করে দিতে চায়। সো এটাই মেনলি হচ্ছে আমাদের হেলডেন্স ইফেক্ট। তাহলে কী হলো, যে কার্বন ডাইঅক্সাইডকে এরা বেশি বেশি ফ্রি করে দিতে চায়, কারণ অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি অফ হিমোগ্লোবিন অনেক বেশি বেড়ে যায়। এটাই হচ্ছে মেন কথা। টিস্যু লেভেলে H+ তৈরি হয়েছিল না, যে H+ আর হচ্ছে HCO3 তৈরি হয়েছিল, এবং এই H+টা কী করছিল, এই H+টাও কিন্তু কিছু অংশ হিমোগ্লোবিনের সাথে তৈরি হয়, মানে কম্বাইন করে ট্রান্সপোর্টেড হয়েছিল। কারণ H+ যদি ফ্রিলি থাকে সেটা ক্ষতিকর, কিসের জন্য ক্ষতিকর, আরবিসির জন্য ক্ষতিকর। সো এই জন্য H+টা নর্মালি কারোর সাথে বাউন্ড অবস্থায় থাকতে চায়, এটা হিমোগ্লোবিনের সাথে বাউন্ড করেছিল। বাট এইটা যখন লাং লেভেলে চলে আসে, এই লাং লেভেলে এসে কিন্তু এই হিমোগ্লোবিনটা H+কেও রিলিজ করে দেয়। তার মানে হিমোগ্লোবিনটা শুধুমাত্র অক্সিজেনের সাথেই অ্যাটাচ হইতে চায়, কারণ অক্সিজেন লাঙের মাধ্যমে যখন ঢোকে বডিতে ইনহ্যালেশনের মাধ্যমে, সেটার একমাত্র টার্গেট মেইনলি থাকে হিমোগ্লোবিন। সো এখানে যেহেতু অ্যাফিনিটি হিমোগ্লোবিনের প্রতি অনেক বেশি, সো H+কেও ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইডকেও ছেড়ে দেয়। H+কে ছেড়ে দিল, H+টা আবার পরবর্তীতে কী করে, H+টা হচ্ছে HCO3-র সাথে বাইন্ড করবে, HCO3-র সাথে বাইন্ড করে H2CO3 করবে। সো এই জিনিসগুলো সব কিন্তু একে অপরের সাথে রিলেটেড, রাইট? এবং পরবর্তীতে কার্বনিক অ্যাসিড ফর্মেশন, এই কার্বনিক অ্যাসিডটা পরবর্তী ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর H2O ফর্মেশন করে এই লাং লেভেলে। এবং এর ফলে যেটা হয় যে লাঙে কার্বন ডাইঅক্সাইডের রিলিজ কিন্তু আরও বেড়ে যায়। বোর ইফেক্টের ক্ষেত্রে মিললে আমরা টিস্যু লেভেলের কথা বলি, যে এই যে একটা টিস্যু ক্যাপিলারি, সো ধরো টিস্যু ক্যাপিলারিতে এখানে কী হয়, এখানে ধরো এটা একটা টিস্যু, বাসেল টিস্যু, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি, এবং কার্বন ডাইঅক্সাইড দেখা যায় যখন এখানে আসতেছে, এখানেও কার্বন ডাইঅক্সাইড ভালো লেভেলে আসে। এখন যেহেতু কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি থাকে, এখানে হিমোগ্লোবিনের সাথে এখানে H+ বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এগুলো বাইন্ড করার ক্যাপাসিটি বেশি থাকে। টিস্যু লেভেলে হচ্ছে কি অক্সিজেনের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার অ্যাফিনিটিটা কম থাকে, যেহেতু অনেক দূরে চলে আসছে। মনে রাখবো অক্সিজেনের মেইন ক্ষমতা হচ্ছে লাগ লেভেলে, লাগের ক্যাপিলারিতে, সেই জায়গায় অক্সিজেন হচ্ছে কর্তৃত্ব স্থাপন করে, বাট টিস্যু লেভেলে এই কার্বন ডাইঅক্সাইড H+-এর ক্ষমতা বেশি। সো ফলে ওখানে অক্সিজেনের অ্যাফিনিটি কম থাকে, ফলে অক্সিজেনের অ্যাফিনিটি যেহেতু কম থাকে, অক্সিজেনটা রিলিজ হয়ে যায় টিস্যুতে, এবং এই অক্সিজেনটা টিস্যু কাজে লাগে, এনার্জি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ফলে অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু বেশি হয়, টিস্যু লেভেলের এই ঘটনা। আর এটা হচ্ছে হেলডেন ইফেক্ট হচ্ছে লাগ লেভেলে, এখানে অক্সিজেনের অ্যাফিনিটি বেশি থাকে কারণ লাগ লেভেলে যে ক্যাপিলারি, লাগ লেভেলের ক্যাপিলারিতে হচ্ছে
লাং লেভেলের ক্যাপিলারিটাতে অক্সিজেনের অ্যাফিনিটি বেশি থাকে হচ্ছে হিমোগ্লোবিনের জন্য, ফলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বের করবে আর H+ আর কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে ডিটাচ হয়ে যাবে হিমোগ্লোবিন থেকে, ফলে এগুলা রিলিজ হবে বেশি, এগুলা বেশি বেশি রিলিজ হবে বা এগুলা হচ্ছে এদের কাজবাজ যা আছে সেগুলো করবে। কার্বন ডাইঅক্সাইড তো রিলিজ হয়ে যাবে, তারপরে H+টা বাইকার্বনেটের সাথে মিলে আবার কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করতেছে, সো ডাবল রিলিজ করতেছে। সো এই জিনিসটি পড়ে। তো আশা করি বোঝা গেছে যে বোর ইফেক্টটা মেইনলি হচ্ছে অক্সিজেন যে ডেলিভারি টিস্যুতে সেটাকে ইন্ডিকেট করে, আর হেলথ ইফেক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বডি থেকে রিমুভ করার জন্য যে ডেলিভারি দেওয়া মানে এক্সপায়ার করার জন্য সেটাকে ইন্ডিকেট করে। সো হেলথ ইফেক্ট হচ্ছে লাগে, আর হচ্ছে বোর ইফেক্ট হচ্ছে টিস্যুতে বা প্রতি মিনিটে টিস্যুতে অক্সিজেন ডেলিভারি হয় হচ্ছে 250 ml, আর 200 ml হচ্ছে গিয়ে টিস্যু থেকে ব্লাডে ডেলিভারি হয় কার্বন ডাইঅক্সাইড। এটা কেন হয়? এর পিছনে কারণ হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড একটু কম ডেলিভারি হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা নর্মালি জানি যে অক্সিজেন যেটা টিস্যুতে ডেলিভারি হয় সেটা কিসের সাথে মিক্স করে, গ্লুকোজের সাথে বিষে হচ্ছে এরা তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে। তো এই পানি তৈরি করতেও কিন্তু কিছু অক্সিজেন লেগে যায়, সেই জন্য অক্সিজেন বেশি টিস্যুতে যায়, কম্পারেটিভলি কম কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা ব্লাডে পাই, বা কার্বন ডাইঅক্সাইড কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেটলি লাগে যায় বা বের হয়। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। এখন আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, যে মনে রাখবা যে আমরা যদি আর্টেরিয়াল ব্লাডের কথা বলি, আর্টেরিয়াল ব্লাডে ইউজুয়ালি আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে হচ্ছে 48 মিলিলিটার পার 100 ml অফ ব্লাড, অর্থাৎ প্রতি 100 ml ব্লাডে বা প্রতি ডেসিলিটার ব্লাডে 48 ml এর মতো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে, আর ভেরাস ব্লাডে 52 ml এর মতো থাকে। প্রতি 100 ml ব্লাডে 52 ml কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে। কিন্তু আমরা অক্সিজেন যখন পড়ছিলাম আমরা বলছিলাম যে 20 ml এর আশেপাশে কিন্তু অক্সিজেন থাকে প্রতি 100 ml। তার মানে কি ব্লাডে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু বেশি থাকে, যদিও অক্সিজেন আর্টেরিয়াল ব্লাডে 20 ml এর আশেপাশে, বাট ভেরাস ব্লাডে আবার 50 ml এর মতো থাকে। তার মানে আমরা কি জানলাম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ভেরাস ব্লাডে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, আর আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেন বেশি থাকে। সো এটা একটু কনফিউজিং বলতে পারে, বাট আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাইতে দিয়েছি।